হ্যালো এভরিওয়ান, আমি তনু। তোমরা দেখছো তনুর বাড়ি। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আর আমিও ভালো আছি। আজকে তনুর বাড়িতে রান্না হয়েছিল পটল চিংড়ি, একদম অন্য রকম। আশা করি অনেকেই খেয়েছো, বাট এইভাবে একটু করে খেও, একটু অন্য রকম। একটু একটু কিছু টিপস আছে যার জন্য টেস্টটা আরও সুন্দর হয়ে যাবে। এটা তোমরা করে খেও, দেখো একদম খুব অন্য রকম লাগবে। তো চলো শুরু করা যাক। আমি চিংড়ি মাছটাকে আগে খোসাটা ছাড়িয়ে নিয়েছি। এবার তোমাদের দেখাচ্ছি। চিংড়ি মাছের পিঠে একটু কাদা মতো থাকে, ওটাকে বের করে নিতে হবে, না হলে কিন্তু খেতে ভালো লাগবে না, আর ওটা খাওয়াও ভালো না স্বাস্থ্যের পক্ষে। তো দেখো আমি যেমন করে পরিষ্কার করে নিচ্ছি কাঁটা চামচ দিয়ে, তোমরাও কিন্তু এরকম কাঁটা চামচ দিয়ে পরিষ্কার করে নেবে। তারপরে আমি জল দিয়ে ভালো করে হাত দিয়ে কচলে কচলে ধুয়ে নেব। দেখো এরকম এরকম করে 2-3 বার আমি ভালো করে ধুয়ে নেব। আবারও আমি জল দিয়ে আবারও ধুয়ে নিলাম। ভালো করে ধোয়া পর্যন্ত, যতক্ষণ না পরিষ্কার জল বেরোবে ততক্ষণ ধুয়ে নেব। তারপরে চিংড়ি মাছটাকে লবণ আর হলুদ মাখিয়ে আমি ঢেকে রেখে দেব। আমি হাত লাগালাম না, আমি চামচ দিয়েই ম্যারিনেটটা করছি। লবণ আর হলুদ মাখিয়ে রাখলে মাছের ভিতরে লবণ আর হলুদের টেস্টটা ঢুকে যায়, সেক্ষেত্রে পানসে পানসে ভাবটা আর লাগে না। দেখো ঢেকে রাখছি। এবার এদিকে যে পটল ভালো করে খোসাটা ছাড়িয়ে নিয়েছি, দেখো কিছুটা সরুভাবে কিছুটা আছে, আবার অনেকটা নেই। এরকমভাবে যেমন যেমন ভিডিওটা দেখছো সেরকমভাবে ছাড়িয়ে নেবে। আর 2 মাথা আমি একটু ফালি করে নিয়েছি, মানে চির দিয়ে নিয়েছি। এবার সেটাকে ভালোভাবে ধুয়ে, যতক্ষণ না পরিষ্কার জল বেরোবে আমি ভালো করে ধুয়ে এবার তুলে নিলাম। দেখো, হ্যাঁ, এবার তুলে নেওয়া হয়ে গেছে। এদিকে আমি মশলা করব। দিয়ে দেব পোস্ত, তোমরা কাজুও দিতে পারো। আমি পোস্ত দিয়েছি, আমার কাছে কাজুটা ছিল না, সেই জন্য। দিয়ে দেব জিরা, গোটা জিরে। দিয়ে দেব আদা। দিয়ে দেব শুকনো লঙ্কা। আমি আবারও বলছি, আমরা কিন্তু প্রচুর ঝাল খাই। তোমরা যে যেরকম ঝাল খাও সে পরিমাণে লঙ্কাটা দেবে। দিয়ে আমি হলুদ দিয়ে নিচ্ছি। আমি দেখেছো যখনই মশলা করি আমি কিন্তু আগে থেকে জল দিয়ে একটু ভিজিয়ে রাখি, একটু হলুদ দিই তার মধ্যে, তাহলে মশলাটায় কী হয়, পেস্টটা ভালো হয়। সেটা তুমি শিলেতেই বাটো কি মিক্সচারেই করো, মশলাটা একদম মিহি হয়ে যায়। দেখো ভিজিয়ে এবার আমি চলে গেলাম গ্যাসের দিকে। গ্যাসে আমি দিয়ে দিলাম কড়াই। কড়াইটা দেখলাম হাত দিয়ে গরম হয়েছে কিনা, দেখলাম গরম হয়ে গেছে। এবার আমি দিয়ে দিলাম সর্ষের তেল। সর্ষের তেলটা আমি ভালো করে নাড়িয়ে নিচ্ছি। নাড়ালে কি হয়, তেলটা তাড়াতাড়ি গরম হয়ে যায়। এটা আমি প্রত্যেক রান্নাতেই বলি। যারা আমার আগের রান্নাগুলো দেখেছো তারা সবাই জানো। এবার আমি তেলটা গরম হলে পটলগুলো সব একে একে দিয়ে দিচ্ছি। পটলে কিন্তু তেল ছিটবে, পটল তেলের পরে দিলে সবাই কিন্তু একটু সাবধান, একটু লবণ ছিটিয়ে নেবে, সেক্ষেত্রে আর তেলটা ভালো করে ছিটবে না। তেল ছিটলে তোমার গায়েও আসতে পারে, আবার তেলটা ছিটে পুরো কিচেনটা নষ্ট হয়ে যেতে পারে। এবার লবণ আর হলুদ দিয়ে দেখো আমি নাড়িয়ে নিচ্ছি। আমি যে কোনো সবজি বা মাছ বা মশলা হলে আমি ভালো করে কষাই, আর সবজি হলে ভালো করে ভেজে নিই, তাহলে টেস্টটা খুবই সুন্দর আসে। আর আমি বেশিরভাগই ঢেকে রান্না করি। দেখো আমি নাড়িয়ে চাড়িয়ে ঢেকে দিলাম, তাহলে কি হবে, সিদ্ধটা ভালো হয়ে যাবে। কিছুক্ষণ পরে এবার ঢাকনাটা তুলে দেব। দেখো কিছুটা কিছুটা অনেকটা সিদ্ধ হয়ে এসেছে। দেখো আমি নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি। আমি আবারও বলছি, যখন আমি যে কোনো জিনিস ঢেকে দিই আমি আঁচটা কমিয়ে দিই, আবার যখন সেই ঢাকনাটা তুলে দিই দেখো আঁচটা আমি আবার বাড়িয়ে দিয়েছি। তাহলে ঢেকে দেওয়ার পরে সিদ্ধটা ভালো হয়, আর আঁচটা কমিয়ে দিলে তলাটাও ধরে ওঠে না।
আবারও আমি নেড়ে নিচ্ছি। এরকম ধরে কিছুক্ষণ পর্যন্ত ভাজতে হবে, যতক্ষণ না একটা গোল্ডেন কালার চলে আসে। আমি এইভাবে ভেজে নেব। পুরোটা যেহেতু দেখানো সম্ভব না, আমি তোমাদের বলে দিলাম ঠিক এই পর্যায়ে যতক্ষণ আসবে, যতক্ষণ না আসবে, যখন দেখবে এই পর্যায়ে চলে এসেছে, তখন তোমরা বুঝে যাবে যে পটল ভাজাটা হয়ে এসেছে। এবার আমি অন্য একটি পাত্রে তুলে নিচ্ছি। দেখো, স্প্যাচুলাটা দিয়ে হচ্ছিল না বলে আমি একটা ঝাঁঝরি হাতা নিয়েছি, সেটার সাহায্যে তুলে নিচ্ছি। নাহলে একটা একটা করে তুলতে গেলে অনেকটাই সময় লাগবে। ও, আর একটা কথা, যারা আমার ইউটিউবে আমার রান্না দেখে আমাকে মেসেজ করবে বা কমেন্ট করবে, তাদের আমি পরের রান্নাতে তাদের নামগুলো এবং কমেন্টটা পড়ে শোনাবো। তো যারা আমাকে কমেন্ট করবে তাদের কিন্তু আমি নামটা পড়ে শোনাবো। এবার দেখো, আমি পটলগুলো তুলে নিয়েছি অন্য একটি পাত্রে। এবার সেই তেলেই আমি চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম, যে চিংড়ি মাছগুলো নুন হলুদ মাখিয়ে আমি ম্যারিনেট করে রেখেছিলাম। চিংড়ি মাছগুলো দিয়ে আমি কিন্তু আঁচটা বাড়াবো না। আঁচটা বাড়ালে কী হবে, মাছটা শক্ত হয়ে যাবে। আমি হালকা আঁচেই হালকা ভেজে নেব, বেশি একটা না। যে আঁশ গন্ধটা আছে, আঁশটা গন্ধ, সেটা যাতে নষ্ট হয়ে যায়। দেখো চিংড়ি মাছটা কতটা জল ছেড়েছে। এবার মাছগুলো আমি ওই ঝাঁঝরি হাতার সাহায্যে তুলে নিলাম। এবার কড়াইতে যে জলটা দেখছো, ওটা আমি একটু আঁচটা বাড়াবো, একটু আঁচটা কমাবো, এই করে করে আমি জলটাকে একটু শুকিয়ে আনবো, যাতে জলটা না থাকে। একটু বাড়াবো, যখন দেখবো আবার একটু এরম পর্যায়ে এসেছে আবার কমিয়ে দেবো। এরকম করতে করতে এরকম যখন টেনে আসবে, ঠিক এরকম পর্যায়ে চলে আসবে, তখন আমি দিয়ে দেবো সরিষার তেল। আবার দিয়ে নাড়াচাড়া করে নেব, যাতে তাড়াতাড়ি তেলটা গরম হয়ে যায়। চিংড়ি মাছের যে জলটা বেরিয়েছিল, তার জন্য দেখো গ্যাজাটা হচ্ছে এরকম। কেউ আবার ভয় পেও না কিন্তু, যেটা আবার কি হচ্ছে। আমি কড়াইটা সেট করে নিচ্ছি বারবার। এবার আমি ফোড়ন দেব। ফোড়নটা আমি শ্যুট করেছিলাম, ডিলিট হয়ে গেছে, আমি বলে দিচ্ছি। আর শুকনো লঙ্কা দিয়েছি, দেখো তেজপাতা দিয়েছি, আর দিয়েছি গোটা এলাচ, গোটা দারচিনি, আর লবঙ্গ থেতো করে, গোটাই থেতো করে। এবার দিয়ে দেবো কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে চিনি। চিনিটা দিলে দেখো কালারটা কতটা সুন্দর চলে এসেছে। এবার আমি যে আগে যে পেস্টটা করে রেখেছিলাম, ওই যে তখন, সেই পেস্টটা আমি দিয়ে দেব। আবারও বলছি, যে পেস্টটা করে রেখেছিলাম তাতে দেওয়া ছিল পোস্ত, জিরে, আদা, শুকনো লঙ্কা। এবার আমি মিক্সচার ধোয়া জলটা দিয়ে দিলাম, যাতে আমি মশলাটা লাগানো ছিল, সেই ধোয়া জলটা আমি দিয়ে দিলাম। দিয়ে আমি ঢাকা দিয়ে জোরটা বাড়িয়ে দেব। এবার এদিকে চলে এলাম, টক দই আমি ভালো করে ফেটিয়ে নিচ্ছি। দেখো, টক দই না ফেটিয়ে দিলে একটা ছানা ছানা কাটা ভাব চলে আসে, যেটা দেখতেও ভালো লাগে না, টেস্টটাও ভালো আসে না। তো আমি টক দইটাকে ফেটিয়ে ঠিক এরকম ক্রিমি পর্যায়ে নিয়ে চলে আসবো। যতক্ষণ না এরকম ক্রিম হবে, ততক্ষণ আমি ফেটিয়ে যাব। এদিকে চলে এলাম মশলাটাকে দেখতে। দেখো তেল ছেড়ে দিয়েছে, কি সুন্দর কালার এসেছে দেখো।
যখন বুঝবো কষানো হয়ে গেছে তখন আমি সেই ফ্যাটানো টক দইটা দেব। কষানোর পরে দেব, কষানোর সময় দেব না। দেখো কষানো হয়ে গেছে, তারপরে আমি টক দইটা দিয়ে দিলাম। দিয়ে এইবার আঁচটা কমিয়ে নাড়ব, আঁচটা বাড়িয়ে না, আঁচটা কমিয়ে। আঁচটা কমিয়ে নাড়িয়ে যখন দেখব মশলার সঙ্গে দইটা পুরো মিশে গেছে, দেখো আমি আরেকটু নাড়িয়ে নিচ্ছি ভালো করে, যাতে মশলার সাথে টক দইটা ভালো করে মিশে যায়। দেখো মিশে গেছে। এবার আমি যে পটল চিংড়ি যেগুলো ভাজা করে রেখেছিলাম সেইগুলো দিয়ে দিচ্ছি। দেখো পটল থেকে জল বেরিয়েছে, এত সুন্দর করে ভাজলাম তাও জল বেরিয়েছে। এবার আমি ভালো করে নাড়িয়ে চাড়িয়ে একটু কষিয়ে নেব। বিশ্বাস করো এটা যে কী টেস্ট এসেছে। আর যে টিপসগুলো আমি দিচ্ছি, এই যে পটলটা ভালো করে ভাজতে হবে, দইটা কখন ফেটিয়ে দিতে হবে, এইগুলো যদি তোমরা ফলো করো, পটল চিংড়ি যা দুর্দান্ত হবে, এতদিন যেমন খেয়েছো তার থেকে বেশি সুন্দর লাগবে। আমি ঢাকার পরে ঢাকনাটা আবার তুলে দিলাম। ঢাকনাটা তুলে কিছুটা জল দিচ্ছি, বেশি জল না, কিছুটা, অল্প পরিমাণে একটু জল দিলাম। জল দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এবার একটু হলুদ দিলাম, তখন যদিও আমি একটু হলুদ দিয়ে রেখেছিলাম, আবারও হলুদ দিলাম। দিয়ে দিলাম লবণ, যেহেতু আমি জল দিয়েছি তাই আবার একটু হলুদ আর একটু লবণ দিলাম। অনেকে বলে জল দেওয়ার পরে নাকি হলুদ দিলে গন্ধ বেরোয়, কিন্তু আমি সেটা মনে করি না, কারণ আমি এভাবেই রান্না করি। যারা হয়তো তেলটা একটু কম দেয় তাদের হয়তো বেরোতে পারে, আমি বলতে পারবো না। কিন্তু তোমরা একবার এভাবে করে দেখো, আশা করি কোনো প্রবলেম হবে না, আর খেতেও ভালো লাগবে। আর যারা পটল চিংড়ি খাও না তারাও কিন্তু পটল চিংড়ির ফ্যান হয়ে যাবে। কারা কারা পটল চিংড়ি খাও আমাকে কিন্তু অবশ্যই জানিও। খাও কি? আমি তো মনে করি সবাই পটল চিংড়ি খেতে ভালোবাসো। দেখো দেখতে কতটা সুন্দর হয়েছে। এবার আমি দিয়ে দিলাম গরম মশলা, দিয়ে দেব ঘি, দিয়ে আমি ঢেকে দেব। কারণ গরম মশলার ঘি দেওয়ার পরে যদি আমরা ঢেকে দিই তাহলে ফ্লেভারটা সুন্দর আসে। তো এবার আমি নামিয়ে নিলেই রেডি। আমার এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না কিন্তু। আর এরকম লোভনীয় রান্না আরও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। সবাই ভালো থেকো, সাবধানে থেকো। টাটা।